আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন ভাই বোন। আজকের প্র্যাকটিস ক্লাসে আপনাকে স্বাগতম। আমরা প্র্যাকটিস করব কনজাংশন ট্যাগ কোয়েশ্চেন সেন্টেন্স নিয়ে। বরাবরের মতো খাতা কলম থাকলে আপনার জন্য খুব ভালো, না থাকলেও আপনি প্রত্যেকটা প্রশ্ন নিয়ে নিশ্চয়ই ভাববেন আমি জানি। শুরু করছি বিসমিল্লাহ করে। 3টা প্রশ্ন লেখা আছে, আপনি একটু খাতায় লিখেন, একটু পজ করে, অথবা আপনি একটু ভাবেন আপনার মতো করে এই প্রশ্নগুলোর উত্তর কি হতে পারে। আশা করি আপনার উত্তর হয়ে গেছে। আপনি বাক্যর অর্থ পড়ে এখানে উত্তর করতে হবে। আন্দাজে শুধু গ্রামার চিন্তা করলে এখানে উত্তর পাবেন না ভাই। আমরা যদি করতে থাকি বিসমিল্লাহ করে, আসেন ভাই। হি সেড, সে বলেছিল, হি ওয়াজ সরি ড্যাশ হি হ্যাড ডান। তাহলে সে বলেছিল যে সে দুঃখিত। কিসের জন্য? জন্য দরকার ভাই, কি লিখবেন? বিকজ অফ লিখতে পারবেন না, কারণ বিকজ অফের পরে বাক্য থাকতে হয় না, পুরো বাক্য আছে। আর বিকজ অফ হোয়াট হি দরকার নাই, আমরা ফর লিখে দিলে কিন্তু হয়ে যায়, তাই না? দেখেন তো, হি সেড হি ওয়াজ সরি ফর হোয়াট হি হ্যাড ডান। হি সেড হি ওয়াজ সরি বিকজ দরকার নাই, ফর লিখলে দেখেন বাক্যের অর্থ হয়ে যায় সরি ফর। তারপর দেখেন 2, ড্যাশ হিজ অ্যাট অল হিজ অ্যাটেম্পট টু সলভ দ্য প্রবলেম হি ফেইল্ড। তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের কোনো সেন্টেন্স নাই। তাহলে সে ব্যর্থ হয়েছে তার সব অ্যাটেম্প সত্ত্বেও। আমরা কি বলতে পারি? ডেসপাইট। ডেসপাইট দেওয়া যায়? ইয়েস, ডেসপাইট সত্ত্বেও, অল হিজ অ্যাটেম্পট টু সলভ দ্য প্রবলেম, সমস্যাটা সমাধান করার সব অ্যাটেম্প সত্ত্বেও সে ব্যর্থ হয়েছে। সত্ত্বেও, ডেসপাইট, ইন স্পাইট অফ। ড্যাশ হিজ কনভিন্সিং আর্গুমেন্ট দ্য প্রজেক্ট ওয়াজ নট অ্যাপ্রুভ। প্রজেক্টটা অ্যাপ্রুভ হয় নাই তার কনভিন্সিং আর্গুমেন্ট সত্ত্বেও। অ্যাগেইন আপনি ডেসপাইট লিখতে হবে, কোনোভাবেই অলদো লিখতে পারবেন না, অলদো পর সেন্টেন্স লাগবে ভাই। বাক্য বুঝে পড়ার কাজ এটা। দেখেন তাহলে আমরা লিখছি, বাক্য পড়েন। এবং এই জিনিস পারার জন্য কিন্তু আপনার গ্রামার পাঠতে হয় না। এই জিনিস পারার জন্য আমি যে কথাটা বলি, শুরুতেই বলে আসছি, আপনারা হয়তো বিরক্ত হয়ে গেছেন, প্লিজ মাফ করে দিন, বাট এর দামি জিনিস ভাই। কি আপনি গ্রামারে যা পড়েন প্লিজ একটু রিডিং পড়েন, একটু বুঝে পড়েন, তাইলে দেখবেন গ্রামারের অনেক টপিকের রুলস এগুলো আপনার মাথায় খেলতে হবে না পরীক্ষার দিনে। গিভেন টাইমে, গিভেন ডেতে আপনি দেখবেন এই রিডিং পড়া অভ্যাসের কারণে 2-4-5টা প্রশ্ন অটোমেটিকলি পাইয়া গেছেন। কেমনে পারছেন আপনি জানেন না, জানান দরকার নাই তো ভাই। আপনি দাগে আইবেন, আপনার কি পরীক্ষা হলে মানে স্যাররে বুঝায় তারপর দাগাইতে হয় নাকি? না। হি সেড হি ওয়াজ সরি ফর হোয়াট হি হ্যাড ডান। সে বলছিল সে দুঃখিত যা সে করেছিল তার জন্য। যে হোয়াট হি হ্যাড ডান, দেখেন এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ, বুঝতে পারছেন? হোয়াটটা কিন্তু এখানে ক্লজ মার্কার, ক্লজ মার্কারের পর সরাসরি সাবজেক্ট হয়। এই জিনিস আমরা আগে পড়ে আসছি না। এবং দেখেন টেন্সের বিষয়, পরীক্ষা কিন্তু আবার এটা আসতে, এই ব্যাপারটা কেমনে আসবে আমার প্রশ্ন করতে হলে আমি এটারে দিব। সরি ফর লেখা আছে, এই হোয়াটের জায়গায় রাইখাম, আর হি হ্যাড ডান দিয়ে আবার প্রশ্ন বানাই। হি ডিড, হি ডান, হি ডাজ লিখাম। কেন হি হ্যাড ডান পাস্ট টেন্সে হয়েছে? অর্থ বুঝলে আপনি মিল পাবেন। সে আগে সরি হয়েছে নাকি আগে কোন একটা কাম করছে, মানে সে আগে একটা ভুল করছে তারপর সরি বলছে, তাই না? ইয়েস। তাহলে সরি কিন্তু পরে বলছে আর কাজটা করে নিয়েছে আগে, তার মানে যে কাজটা আগে হয়েছে সে পাস্ট পারফেক্ট। এই কাজটা করার পরে সে সরি বলছে, সরি কিন্তু বলছে পরে। আমরা পাস্ট পারফেক্টের কথা পড়িছি এরকম ভাবে যে অতীতের শেষ হয়ে যাওয়া দুটো কাজের প্রথমটা পাস্ট পারফেক্ট। তাহলে এটা আগে করছে, এটা কাজ কইরা বুঝছে আমার ভুল হয়েছে, তাহলে সরি বলি। নেক্সট, ডিসপাইট অল হিজ অ্যাটেম্পট টু সলভ দ্য প্রবলেম। প্রবলেম, সমস্যা সমাধানের অনেক চেষ্টা সত্ত্বেও সেই ব্যর্থ হয়েছে। দেখেন অ্যাটেম্প শব্দটা কিন্তু এখানে নাউন, যদি ভার্ব আকারে বসে আলাদা করে। সলভ শব্দটা কিন্তু আলাদা করে ভার্ব হয়, বাট এখানে ইনফিনিটিভ। হ্যাঁ, এরপর একটা ডিসপাইট হিজ কনভিন্সিং আর্গুমেন্ট, তার কনভিন্সিং আর্গুমেন্ট সত্ত্বেও দ্য প্রজেক্ট ওয়াজ নট অ্যাপ্রুভড, প্রজেক্টে অ্যাপ্রুভ হয় নাই। ওকে, অ্যাপ্রুভ শব্দের পরে প্রিপোজিশন বসলে অ্যাপ্রুভ অফ বসাই, বাট এখানে লাগে না। দেন করেন 4, 5, 6 ভাই, সব পরীক্ষায় আসছে ভাই, এগুলো সব পরীক্ষায় আসছে। একটু ভাবেন, এগুলো গ্রামারের চেয়েও বাক্য বুঝে পড়ার অভ্যাস থাকলে অটো পারবেন। আবার অনেক মানুষের আমার এই কথা শুনতে হয় না, অটোমেটিকলি আপনারা হয়তো ইনবিল্ট অভ্যাসে আছে। আসেন ভাই আমার সাথে একটু কাজ করেন বিসমিল্লাহ করে। আবার ড্যাশ হিজ বিকামিং আ টিচার, হি ডাজ নট হ্যাভ এনি মোরাল স্ক্রুপলস। মানে শিক্ষক হওয়া সত্ত্বেও তার কোনো নৈতিক মানে যোগ্যতা নাই, নৈতিক ভালো গুণ নাই, এটা বোঝাচ্ছে। তাহলে সত্য কথা দরকার। দেখেন আপনি অলদো লিখতে পারবেন না, কারণ এখানে কোনো সেন্টেন্স নাই, বাদ। ডিসপ্লের সাথে আমরা অফ লিখি না, ফলে এটা বাদ। ইনস্টিড অফ কথাটা এখানে দরকার আসে না, অর্থে আসে না। ইনস্টিড অফ তোমার পরিবর্তে, তাহলে আমরা লিখবো
শিক্ষক হওয়া সত্ত্বেও তার নৈতিক কোনো স্ক্রিবলস মানে হলো নৈতিক কোনো যোগ্যতা ভিত্তি এমনটা নাই। হ্যাঁ, ওকে ভাই, বিবেক নাই। দ্য ওয়ার্ক ওয়াজ টেডিয়াস, ওয়ার্কটা কি? ক্লান্তিকর, মানে ভাল লাগে না, বোরিং, এটা বোঝাচ্ছে। টেডিয়াস মানে বোরিং এর মতো অর্থ দেয়। দ্য ওয়ার্ক ওয়াজ টেডিয়াস, ওয়ার্কটা ছিল বিরক্তিকর। ড্যাশ আই লাইক ডুইং ইট মোস্ট বিকজ ইট ওয়াজ দ্য অনলি থিং আই ডিড উইথ ডেডি। কি লিখবো? কাজটা ছিল বিরক্তিকর, আমি করেছি ডুইং ইট মোস্ট, মানে এটাই আমি করছি। তাহলে কাজ বিরক্তিকর থাকলে না করার কথা, বাট তাও করছি, তার মানে আমরা উল্টা কথা আসছে। বাট দেখেন, বাট দিলে আপনার অর্থ মিলবে, কোনোটা দিয়ে মিলাইতে পারবেন না। দ্য ওয়ার্ক ওয়াজ টেডিয়াস, কাজটা ছিল বিরক্তিকর, কিন্তু আমি পছন্দ করছিলাম এটারে করতে ইট মোস্ট, কারণ ইট ওয়াজ দ্য অনলি থিং, এটা ছিল একমাত্র জিনিস আই ডিড উইথ মাই ড্যাডি, আমার ড্যাডির সাথে করার। কাজটা বিরক্তিকর সত্ত্বেও আমি কাজটা করছি, পছন্দ করছি, কারণ আমার বাপের সাথে এটাই ছিল একমাত্র জিনিস যেটা আমি করতে পারি। বাকের অর্থ বুঝে পড়ার কথা ভাই, বাকের অর্থ দেন বাটের ব্যবহারটা। দেন ইউ মে অ্যাকসেপ্ট দ্য জব, এটা বিশেষ পরীক্ষার প্রশ্ন। ইউ মে অ্যাকসেপ্ট দ্য জব, তুমি অ্যাকসেপ্টটা মানে জবের অ্যাকসেপ্টটা নিতে পারো অন অফার, মানে যেই জবের অফারটা তোমার আছে তুমি এটা অ্যাকসেপ্ট করতে পারো। ড্যাশ ইউ মে ওয়েট ফর, অর কোথায় আছে দেখেন, এই যে অর। তাহলে ইউ মে অ্যাকসেপ্ট দ্য জব অন অফার, মানে তোমার অফার করা হয়েছে জবটা, এটা তুমি অ্যাকসেপ্ট করতে পারো, অথবা ইউ মে ওয়েট, তুমি অপেক্ষা করতে পারো ফর আ বেটার অপশন, অন্য একটা অপশনের জন্য। ওকে ভাই, আসেন। তাহলে in spite of his becoming a teacher, he does not have any moral scruples. The work was tedious, but I liked doing it most because it was the only thing I did with daddy. ভাই আমার কথা শুনেন, আমাদের ভর্তি পরীক্ষা যারা দেয় বড় অংশ শিক্ষার্থী, কত অংশ জানি না, বাট অনেক শিক্ষার্থী বড় বাক্য দেখলে ভয় পায়। কিন্তু ভাই দেখেন তো, বড় বাক্য হইলো এখানে এমন কোনো শব্দ নাই যে আপনি বুঝেন না, ফলে বড় বাক্য দেখলে কখনো ভয় পাই না ভাই। বড় বাক্যে জিনিসপত্র সহজ থাকে, আর ছোট বাক্যে অনেক সময় জিনিসপত্র কঠিন থাকে। ইউ মে অ্যাকসেপ্ট দ্য জব অন অফার অর ইউ মে ওয়েট ফর আ বেটার অপশন, এমনটা বোঝাচ্ছে। দেন 7-8 করেন, সেম প্যাটার্ন ভাই, আপনি একটু ভাবলেই দেখবেন পেরে গেছেন। এখানে আমার সেই অর্থ বোঝানোর কিছু নাই, বাকির অর্থ বুঝলে কুইক করে পেরে যাবেন ইনশাআল্লাহ। আমি টান দেই। আমাদের প্রথম প্রশ্নে আমরা উত্তর দেখতে হবে, ড্যাশ ইজ অবস্টিনেসি, মানে তার জিদের কারণে উই কুড নট রিচ এনি কনক্লুশন, আমরা কোনো কনক্লুশনে পৌঁছতে পারি না। তাহলে এখানে অফ আছে, এখন অফের লগে কোন ডিল হয়? ফুল অফ হিজ অবস্টিনেসি, মাচ অফে, ফুলের সাথে অফ বসে, গ্রেট ডিল অফ বসে, মাচ অফ আমরা ব্যবহার করি, বাট বাক্যের অর্থের সাথে মিল রাখতে গেলে আমরা বলতে পারি উই কুড নট রিচ এনি কনক্লুশন, আমরা কোনো কনক্লুশন পৌঁছাতে পারি নাই। যদি এরকম বাক্য পান তাহলে কমার পরবর্তী কথাটা আগেই পড়েন, তাহলে মিলাতে সহজ হবে। তাহলে উই কুড নট রিচ এনি কনক্লুশন, আমরা কোনো কনক্লুশনে পৌঁছাতে পারি নাই তার জিদের কারণে, তাহলে বিকজ অফ হিজ অবস্টিনেসি, তার ঘোরামি জিদের কারণে। দেন ওয়েন ইউ এনকাউন্টার, যখন তুমি মুখোমুখি হবা একটা নতুন কালচারের, মেনি এম্বারেসিং সিচুয়েশন, অনেক বিব্রতকর সিচুয়েশন অকার্স, ঘটে, ড্যাশ আন্ডারস্ট্যান্ডিং, তাহলে বিকজ অফ মিসআন্ডারস্ট্যান্ডিং, না বোঝার কারণে অনেক ঘটে। তাহলে যখন তুমি নতুন একটা কালচারের মুখোমুখি হইবা তখন অনেক বিব্রতকর পরিস্থিতি আসে বা ঘটে মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে, বিকজ অফ আ মিসআন্ডারস্ট্যান্ডিং, কারণে কথা দরকার। এবং এখানে অনেকগুলো ভালো শব্দ আছে। এম্বারেসিং শব্দটা পড়ে রাখা উচিত, স্পেলিং আকারে পরীক্ষা আসে। এম্বারেসিং শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ। ওকে ভাই, আমরা সামনে আগাই। 9-10 করেন। কত প্রশ্ন আসছে ভাই দেখেন। কি বলছে আমাদের? ড্যাশ ট্রাফিক ইন চিটাগং ইজ ইনক্রিজিং, তাই আমরা দেখতে পাচ্ছি এখানে সেন্টেন্স, তার মানে আমাদের একটা কনজাংশন লাগবে এবার, এবং আছেও। তাহলে ট্রাফিক বাড়তেছে, মানে জ্যাম বাড়তেছে চিটাগংয়ে, নো ওয়ান ইজ ডুইং এনিথিং অ্যাবাউট ইট, কেউ কোনো কাম করে না, তার মানে যদিও বাড়তেছে তবুও করে না, এমনটা। তাহলে আমরা যদিও ইংলিশ অলদো দিয়ে দিব, অলদো ট্রাফিক ইন চিটাগং ইজ ইনক্রিজিং, যদিও ট্রাফিক জ্যাম বাড়তেছে চিটাগংয়ে, নো ওয়ান ইজ ডুইং এনিথিং, কেউ এটা নিয়ে কোনো কাজ করে না, বলছে এটা। 10-এ আসেন, ড্যাশ গ্লাসিস, আমি বলছিলাম কমা দিয়ে যে কথাগুলো শুরুতে থাকুক বা মাঝে থাকুক এটা না পড়ে আপনি আগান। গ্লাস ইজ এ সলিড, ইটস মলিকুলার স্ট্রাকচার ইজ দ্যাট অফ লিকুইড, তাহলে গ্লাস যদি হয় সলিড, এটা মলিকুলার যদি লিকুইড, তারপরে উল্টা কথা বলতেছে, আমি কন্ট্রাস্ট দিব। অলদো গ্লাস ইজ আ সলিড, যদিও গ্লাসটা সলিড, ইটস মলিকুলার স্ট্রাকচার, এটার মলিকুলার স্ট্রাকচার ইজ দ্যাট অফ লিকুইড, আর মলিকুলার স্ট্রাকচার হলো লিকুইড। ওকে, তাহলে although traffic in Chittagong is increasing, no one is doing anything about it. Although glass is
a solid its molecular structure is that of a liquid. Then আসেন ভাই আমরা নেক্সটে আগাই 11 12 and 13 অর্থ বুঝে পড়েন খুব প্যাস নাই এগুলো ভালো লাগবে ভাই এগুলো সব পরীক্ষায় আসে চিটাগংয়ের এই ইউনিটেও এই টাইপের প্রশ্ন অনেক দেখা যায় বিসিডি ইউনিটে দেখা যায় যাবেই আসেন আমার সাথে একটু কোরআন হি অ্যাডভাইসড আস সে আমাদের অ্যাডভাইস করছে কি অ্যাডভাইস করছে উই কুড এনকারেজ দ্য চিলড্রেন এই যে দেখেন আমি বাক্য বুঝিয়ে করছি হি অ্যাডভাইস আছে আমাদের উপদেশ দিচ্ছে যেন উই কুড এনকারেজ দ্য চিলড্রেন আমরা বাচ্চাদেরকে এনকারেজ করতে পারি দেন শুধু সো লেখা যায় না কিন্তু দ্যাট লেখেন অর্থ মিলে না যেন দরকার সো দ্যাট তারপর দেখেন ভারতে তাহলে হি অ্যাডভাইস আস সো দ্যাট উই কুড এনকারেজ দ্য চিলড্রেন ড্যাশ হিজ প্যারেন্টস অ্যালাউ হিম অর নট অ্যালাউ শব্দের ভার তার মানে এটা আমাদের কনজাংশন লাগবে জন ইন্টেন্ডস টু গো টু দ্য পার্টি তাহলে জন চায় যাইতো তার কোন একটা পার্টিতে তার বাবা মা তারে দেখ বা না দেখ এই যে অর আছে দেখেন অর থাকলে আপনি বুঝেন এখানে ওয়েদার লাগবে ওয়েদারের সাথে কিন্তু অর বসে ওয়েদার অর I don't know whether I should discuss this issue with him or not. Is or not একটা confusion যখন বোঝায় I don't know whether I should go home now or later. I don't know whether I should teach him or not. I don't know whether I should take my lunch now or not. Is whether or একটা confusion বোঝাতে আমরা whether or লিখি then Farhana speaks English fluently. Farhana ইংরেজিতে কথা বলে খুব করে মানে খুব ফ্লুয়েন্টলি কথা বলতে পারে ড্যাশ শি নোজ ফ্রান্স তার মানে আরেকটা কথা বলতেছে তার ব্যাপারে অলদো বলতে পারবো না সিনচো না হাওয়াবারও না মোরে পারবো মোরে পারব দ্বারা কিন্তু আগের কথার সাথে একটা সঙ্গতি বোঝায় তার মানে ফারহানা স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি ফারহানা ইংরেজিতে কথা বলতে পারে খুব করে মোরওভার আরো বোঝাচ্ছে শি নোজ ফ্রেঞ্চ সে ফ্রেঞ্চও কিন্তু জানে ওকে ভাই He advised us so that we could encourage the children whether his parents allow him or not. John intends to go to the party. দেখেন বাক্য রিডিং পড়লে সুবিধা কি ভাই আপনি কিন্তু রাইট ফ্রম ভার্বের সময় যে ইন্টেন্ডের পর ইনফিনিটিভ হয় মুখস্থ পড়েন তাহলে রিডিং পড়লে কিন্তু দেখবেন আগের পর আপনার এখানে মানে রিমাইন্ডার আকারে আসে ইন্টেন্ডস টু গো ইন্টেন্ডের পর ইনফিনিটিভ হয় তাহলে বাক্য পড়েন যেখানে যা পাবেন বাক্য পড়ে যায়েন আপনারে ডিরেক্টলি হেল্প করবে 14 থেকে 17 করেন টেক কোশ্চেন ইয়া এগুলো সব পরীক্ষা আসছে ভাই একটা বানায় দেই না আমি যে পরীক্ষা আসে না বা আসতে পারে না এমন জিনিস দেই নাই আপনাকে আসেন ভাই আমরা কত করেছি ইয়েস আসেন 14-15 আমি উত্তর দেখিয়েও ফেলেছি হ্যাঁ ইচ্ছা ছিল না তাহলে হি নেভার গোজ ভাই নেভার আছে তার মানে হাবোধক লিখবেন গোজ আছে তার মানে আপনি অবশ্যই ডু ডাজ দিয়ে কিছু একটা লিখবেন তাহলে হির সাথে ডাজ বসে হি ডাজ শেষ ডাজ হি শেষ আমরা যেহেতু টেক কোশ্চেনে অক্সিলিয়ারি সাবজেক্ট লিখি ইটস হার্ডলি নেগেটিভ আছে তার মানে পজিটিভ লিখবেন রেইনড আছে এবং ইটস আছে তার মানে হ্যাজ রেইন ছিল তার মানে হ্যাজ ইট লাগবে দ্য রাইট এক্সপ্রেশন ফর এম নট আর নট আই লিখি আই এম আ টিচার অফ ইংলিশ আই এম আছে এম এর জন্য আমরা কি লিখি ভাই আর এন্ড আই লিখি ওকে নেক্সট 18 থেকে 20 করেন अगेन সেম টেক কোশ্চেন আরে ভাই চট্টগ্রামে ডিইউতে আর ইউতে দেখেন কত প্রশ্ন আসছে সবাই ভালো করে প্র্যাকটিসটা করেন ভাই ও নো বডি আছে বডি থাকলে কি হয় দেখেন সহজ জিনিস নো বডি আছে না আপনি দে নিবেন দে এবং নেগেটিভ এটা তাহলে দে এবং পজিটিভ লাগবে এবং পাস্ট টেন্স আছে বাবা কত একটু পয়েন্ট আছে তার মানে আপনার দে লাগবে শুরুতে নেগেটিভ পাইছেন বাদ দে নাই বাদ দেখেন আপনি কাইদা দিলে তো আপনার মানে কোনটা উত্তর এটা লাগে না কাইদা দেন আপনার চিন্তা করে নেগেটিভ আছে আপনার নেগেটিভ লাগবে না ওই দৃষ্টিকোণ আপনি দুইটা কাইদা নিয়েছেন দেখেন আর রয়েছে এখানে একটা দে লাগবে দে নাই ফলে বাদ তাহলে যেটা আছে এটাই তো উত্তর দাগাল ব্রোক দা কাপ তাহলে আপনি দাগাল শি লাগবে সব জায়গায় শি আছে থাকবে ব্রোক মানে পাস্ট টেন্সে আছে তার মানে আপনার ডিড লাগবে তাহলে ডিড নাই কোথায় বাদ আছে দুই জায়গায় এখন হাবোধক আছে না বোধক লাগবে তাহলে উত্তর মাইরাম বি নম্বরে শেষ ওকে ভাই সহজ লাগছে নিশ্চয়ই শি অফেন ভিজিটস তাহলে শি আসবে যেমন সব জায়গায় শি আছে ভিজিটস প্রেজেন্ট টেন্সে আছে আমরা ডাজ লাগবে ডাজ হাবোধক আছে না বোধক লাগবে ডাজন শি কই আছে দেখেন ডাজন শি সহজ আপনাদের কাছে সহজ লাগছে নিশ্চয়ই
আমি বিশ্বাস করি। এবার আসেন আমরা সেন্টেন্সের প্র্যাকটিসের দিকে একটু যাই। করেন which of the following is an imperative sentence? ভাই পরীক্ষা আসছে, মেডিকেল পরীক্ষা আসছে, দেখেন কোন বাক্যটা ইম্পারেটিভ সেন্টেন্স। ডু ইট ওয়ান্স। উত্তরে নিশ্চয় আপনি ইউ রিড ইট অ্যাটেন্টিভলি এটারে বলবেন অ্যাসার্টিভ অথবা ডিক্লারেটিভ। আই উইশ এটারও আপনি অপটেটিভ অথবা ডিক্লারেটিভ বলবেন। ডাজ এটা ইম্পারেটিভ সেন্টেন্স বলবেন, আপনি সেটারই বলবেন ইম্পারেটিভ সেন্টেন্স। ডু ইট ওয়ান্স এটা করো একবার। মেডিকেল ভর্তি পরীক্ষা এবং বিশেষ পরীক্ষাও কিন্তু আসছে। ওয়ান্স শব্দটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডভার্ব। মেডিকেলে আসছে ওয়ান্স আসে না, মেডিকেলে আসছে টোয়াইস। দ্য টিচার রিপিটেড হারসেলফ টোয়াইস, দুইবার অ্যাডভার্ব। ওকে ভাই, নেক্সট মে আল্লাহ হেল্প ইউ। দেখেন বিসিএস পরীক্ষায় যদি প্রশ্ন আসে তার মানে আপনার নাই তো না কিনলেই। মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমার হেল্প করুক। হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস? কোন টাইপের বাক্য এটা? অবশ্যই আপনি অপটেটিভ বলবেন, এবং আমরা যেটা এখন করে জানি সেটা ডিক্লারেটিভও কিন্তু হতে পারে। নেক্সট আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স। ইন মাই ওপিনিয়ন রোমিও অ্যান্ড জুলিয়েট বাই উইলিয়াম শেক্সপিয়ার ইজ আ গ্রেট প্লে। এটা ডিউর প্রশ্ন, রিসেন্ট টাইমে আসছে, ডিউর বি ইউনিটে আসা প্রশ্ন। কি বলেন? অবশ্যই আপনি বলবেন নর্মাল বাক্য, মানে অ্যাসার্টিভ বাক্য কই আছে? অ্যাসার্টিভ তো পাই না ভাই। অ্যাসার্টিভ না পাইলেও এটার ভিতরে আছে, প্যাডের ভিতরে ডিক্লারেটিভ। বলছিলাম অ্যাসার্টিভ আর অপটেটিভের ওনারা একসাথে এখন কি বলে ভাই? ডিক্লারেটিভ। নেক্সট করেন, এটাও বি ইউনিট, ডিউ বি ইউনিটের প্রশ্ন। সো আমাদের মার্টিন লুথার কিং এর ভাষণে একটা বাক্য উঠে দিয়েছে, বলছে সো লেট ফ্রিডম রিং ফ্রম দ্য প্রোডিজিয়াস হিলটপস অফ নিউ হ্যাম্পশায়ার। বাক্যটা আপনি কি বলবেন? অ্যাসার্টিভ বাক্য বলবেন না, এই যে লেট দিয়ে শুরু হয়েছে, অবশ্যই আপনি এটারে বলবেন কি? ইম্পারেটিভ। ইয়েস। দেন দ্য সেন্টেন্স হোয়াট আ ডেলিশিয়াস মিল। হোয়াট আ ডেলিশিয়াস মিল, ভাই আপনার কাছে কি একটা বিস্ময় চিহ্নের কথা আছে না? তাহলে ইন্টারেটিভ সেন্টেন্স কই আছে? না, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। দেন আসেন হোয়াট আ ডেলিশিয়াস মিল, উত্তর পেয়ে গেছি আমরা। এবার আসেন লং লিভ আওয়ার প্রেসিডেন্ট। পরীক্ষা আসছে ভাই, কি লিখবেন? আপনি অবশ্যই অপটেটিভ লিখবেন, অথবা ডিক্লারেটিভ আমাদের অপশন থাকলে সেটাই লিখতেন। চুজ দ্য কারেক্ট নেগেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স আই অলওয়েজ রিমেম্বার হিম। মেডিকেলে আসছে, করেন তো। আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এই টাইপের প্রশ্ন কম দেখি, বাট এগুলো বেসিক জিনিস, অর্থ বুঝলেই পারা যায়। আমরা জানি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে ভাই মূল বাক্যের মানে ঠিক রাখতে হয়, ওয়ার্ড ফরম্যাট চেঞ্জ হয়। আমি সব সময় তারে স্মরণ করি, তার মানে আমি বলবো আমি তারে কখনোই ভুলি না, অলওয়েজ থাকলে নেভার লিখি আমরা। তাহলে রিমেম্বার রুলটা শব্দ কি খোঁজেন? ইয়েস, আপনি অবশ্যই লিখবেন আই নেভার ফরগেট হিম। তাহলে অলওয়েজ রুলটা হলো নেভার, রিমেম্বার রুলটা হলো ফরগেট। মানে মূল বাক্যের অর্থ ঠিক আছে, আমি তারে কখনোই স্মরণ, মানে আমি সর্বদা তারে স্মরণ করি, এটার মানেই হলো আমি কখনোই তারে ভুলি না। ওকে, নেক্সট ম্যান ইজ মর্টাল। মেডিকেল আসার প্রশ্ন, এটা নেগেটিভ কি? আরে আমরা সবাই পারি, মানুষ মরণশীল। তাহলে মানুষ অমরণশীল নয়, ম্যান ইজ নট ইমর্টাল। কোথায় আছে খোঁজেন, যেখানে আছে ওখানে উত্তর। ম্যান ইজ নট ইমর্টাল। ইয়েস, ম্যান ইজ নট ইমর্টাল। দেন আবারও মেডিকেল, আরে বাইরে ভাই, এভরি মাদার লাভস হার চাইল্ড। সব মা তার বাচ্চারা ভালোবাসে, এটা নেগেটিভ কি? এটা আছে এখন সিম্পল সেন্টেন্স আকারে, মেডিকেলি প্রশ্ন দুইবার আসছে। এটা নেগেটিভ কি, এটার কমপ্লেক্স সেন্টেন্স কি? নেগেটিভটা করতে গেলে কিন্তু কমপ্লেক্স হয়ে যাবে, পজিটিভটা সিম্পলে আছে। কি হবে? এভরি মাদার লাভস হার চাইল্ড, এমন কোনো মা নাই যিনি তার বাচ্চারা ভালোবাসে না। তাহলে আপনি উত্তর নিশ্চয়ই লিখতে হবে আপনাকে there is no mother, এই যে there is no mother who does not love her child, অথবা but loves her child, এটা আমরা লিখতে পারতাম। তাহলে এখানে আমাদের অপশন ঠিক আছে, there is no mother, এমন কোনো মা নাই, who does not love her child, যিনি তার বাচ্চারে ভালোবাসে না। you cannot but do it, তুমি এটা না করেই পারো না, মানে তোমার করতেই হয়। তাহলে নেগেটিভ আছে, পজিটিভ করতে হলে আমরা মাস্ট যোগ করি, তাই না? দেখেন তো, you must do it। cannot but অর্থ কিন্তু এমনটা আমরা করেছেন, ওই যে I cannot but laugh হিয়ারিং দ্য স্টোরি, গল্পটা শুনি না, আমি না হেসে পারি না। তো ক্যানট বাট মানে হলো কিন্তু নেগেটিভ, এটার পজিটিভ করতে আসলে আমরা মাস্ট যোগ করি, ইউ মাস্ট ডু ইট। অনেক বড় বাক্য, বাট ভয়ের কিছু নাই। বলছে নেগেটিভ কোনটা হবে এই বাক্যের? এভরিবডি অ্যাডমিটস দ্যাট হানিফ ট্রাইড হিজ বেস্ট ইন দ্য ফাইনাল এক্সামিনেশন। সবাই অ্যাডমিট করে, স্বীকার করে যে হানিফ অনেক চেষ্টা করেছিল তার ফাইনাল পরীক্ষায়। তাহলে উল্টা দেন, কেউই অ্যাডমিট মানে কেউ ডিনাই করে না, এই কথা লাগবে, তাই না? তাহলে এভরিবডি অ্যাডমিট করে মানে কেউ ডিনাই করে না, এতটুকু পাল্টাই দিয়ে দেখেন উত্তর হয়ে গেছে। ইয়াস, তাহলে আমরা উত্তর পাবো ভাই, উত্তর পাইলাম আমরা এই যে নোবডি ডিনাইস, কেউ অস্বীকার করে না। কেউ অস্বীকার করে না মানে কি? সবাই স্বীকার করে।
দ্যাট যে হানিফ ট্রাইড হিজ বেস্ট ইন দ্য ফাইনাল এক্সামিনেশন। অনলি রিনা ক্যান ডু দিস, কেবলমাত্র রিনাই কামটা করতে পারে। আমরা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট পড়তে যাই একবারে 6-7 এর শুরুর দিকে রুল পাইতাম। কোনো ব্যক্তি অনলি দ্বারা কোনো ব্যক্তির বুঝাইলে আমরা কি বলি ভাই? নান বাট লিখি, তাই না? কোনো বস্তুর বুঝাইলে নাথিং বাট লিখি। এই রুল আমি পড়াইব না। ইয়েস, নান বাট। তাহলে অনলি রিনা ক্যান ডু দিস সাম, রিনাই কেবল এই অঙ্কটা পারে। নান বাট রিনা ক্যান নট ডু দিস সাম, রিনা ছাড়া আর কেউই পারে না। মূল অর্থ কিন্তু সেম। আর এ চাইল্ড লাইকস অনলি সুইটস, একটা বাচ্চায় শুধুমাত্র, একটা বাচ্চা না, বাচ্চারা বোঝাচ্ছে এখানে অনলি সুইটস, মানে বাচ্চারা শুধু মিষ্টি পছন্দ করে। তাহলে এখানে অনলি দ্বারা কিন্তু কোনো ব্যক্তির বোঝাচ্ছে না, কোনো একটা জিনিসের বোঝায়। তাহলে নাথিং বাট খুঁজবো আমরা, তাই না? এই যে এ চাইল্ড লাইক নাথিং বাট সুইটস। করেন তো ইন্টারোগেটিভ সেন্টেন্স কোনটা? ইউর ফাদার কেম হোম লাস্ট নাইট, এটা এবার প্রশ্ন আমাদের ডিউতেও দেখা যায়। ইউর ফাদার কেম হোম লাস্ট নাইট, তোমার বাবা আসছিল গত রাতে বাড়িতে। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাইতে হবে অ্যাফার্মেটিভটারে দিয়ে। ইন্টারোগেটিভ বানাইতে গেলে আমরা মূল বাক্যটা পাস্ট টেন্সে আছে, আমরা ওই মুডে চিন্তা করি। ওই মুডে চিন্তা করলে আমাকে উত্তর হয়ে গেছে ভাই। মূল বাক্য আছে কেম, তাহলে কেমের মূল প্রিন্সিপাল সেন্টেন্স থাকলে আমরা ডুডাস ডিড দিয়ে সবসময় কাজ করি। ট্যাগ কোশ্চেন বলেন বা যাই বলেন, বলে ডিড দিয়ে খেলতে গেলে আমার উত্তর হয়ে গেছে বি। ডিড ইউর ফাদার কাম হোম লাস্ট নাইট। এখানে আবার কেম বলে যাবে না, কারণ ডিড চলে আসছে। অল লাভ ফ্লাওয়ার, সবাই ফ্লাওয়ার পছন্দ করে, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ বানাতে গেলে কি হবে? কে করে না ভাই? সবাই করে। কে করে না? তাহলে সবাই করে, তাহলে কে করে না? হু ডাজ নট লাভ ফ্লাওয়ার, কে করে না? এবার স্ট্রাকচারাল অ্যাঙ্গেলে যদি আমরা কিছু প্র্যাকটিস করতে চাই, করেন তো। পরীক্ষা আসা প্রশ্ন, অলদো, দো, বিকজ, সিন্স, ইমপ্লাইজ দ্য টাইপ অফ সেন্টেন্স, এগুলো থাকলে কোন টাইপের বাক্য হয়? বলছিলাম আপনাদেরকে, অবশ্যই সিম্পল না এবং কম্পাউন্ডও না। অ্যাফার্মেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, অবশ্যই উত্তর হবে কমপ্লেক্স। দো, অলদো, বিকজ, সিন্স এগুলো থাকলে বাক্যটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ফেলি। দেন এন্ড বাট অর থাকলে নিশ্চিত না, আমরা পড়েছিলাম ভাই, বাট থাকলে সিম্পল হইতে পারে, কমপ্লেক্স হইতে পারে, কম্পাউন্ড হইতে পারে, বাট মোস্টলি কি হয় বাট থাকলে? এন্ড বাট অর মানে ওই যে এবং, কিন্তু, অথবা থাকলে আমরা যৌগিক বাক্য বলি, যেটা আমরা কম্পাউন্ড সেন্টেন্স ইংলিশে বলি। দেন আর সিম্পল সেন্টেন্স দেখেন রাত সাইডে আসছে। একটা সিম্পল সেন্টেন্সের কি থাকে? আমি তো বুঝাইছি, একটা ফাইনাইট ভার্ব থাকে। তাহলে কি? অনলি ওয়ান সাবজেক্ট এন্ড ওয়ান মেইন ভার্ব, ফাইনাইট ভার্ব। দেখেন আর কোথাও এই কথাটা মিলে না। মেনি ভার্ব থাকবে, টু ভার্ব থাকবে না। সিম্পল সেন্টেন্স কোনটা? এই চারটার কোনটা সিম্পল সেন্টেন্স বের করেন। সিম্পল সেন্টেন্স মানে হলো ফাইনাইট ভার্ব একটা থাকবে, বাক্য ছোট হোক বড় হোক আমার ইস্যু না। ইয়াস, অবশ্যই উত্তর আপনি বি নাম্বার বলবেন। আই স হিম রিডিং, আমি তারা পড়তে দেখছি। এটা কিন্তু কারেকশন আকারে মেডিকেলেও আসছে। আই স হিম রিডিং, আমি তারা পড়তে দেখেছিলাম। ওকে, তাহলে আই স হিম রিডিং এটা একটা সিম্পল সেন্টেন্স, বাকি সবগুলো কিন্তু কমপ্লেক্স মোডে আছে। দেন এই একটা বাক্য মেডিকেল আসছে, ডেন্টাল আসছে একই বছর 11-12 সেশনে, কোন বাক্যটা কমপ্লেক্স বলেন তো? টেল দ্য ট্রুথ। কমপ্লেক্সের দুটো ফাইনাইট ভার্ব থাকবে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। সহজ কথা বলছি। টেল দ্য ট্রুথ সিম্পল সেন্টেন্স। আই এম শিওর অফ হিজ সাকসেস অবশ্যই সিম্পল সেন্টেন্স। মেনি ফুডস আর পয়জন, তো না পয়জনাস হলে ভালো হইতো, যাই হোক এটাও আমাদের বলছে কমপ্লেক্স আর্ট আছে একটা। দিস লেটার প্রুভস দ্যাট হি ইজ অনেস্ট, ইজ দ্যাট হি ইজ অনেস্ট এর সাবঅর্ডিনেট ক্লজ, ফলে অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স ডি নাম্বারটা। সেম কমপ্লেক্স সেন্টেন্স কোনটা মেডিকেল আসছে? মুভ অর ইউ উইল ডাই, অর দিয়ে দুই পাশে দুটো স্বাধীন বাক্য আছে, ফলে সাবঅর্ডিনেট ক্লজ নাই, প্রিন্সিপাল ক্লজ আছে দুই পাশে দুইটা, কম্পাউন্ড সেন্টেন্স। লেট দেম ডু অর দে উইল ডাই, তাদের করতে তো তার অন্যরা মরে যাইব, অবশ্যই অ্যাগেইন কম্পাউন্ড সেন্টেন্স। ওয়ার্ক হার্ড অর ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, অ্যাগেইন কম্পাউন্ড সেন্টেন্স। থার্ডটা ইজ ইফ যুক্ত বাক্য যেটা, সেটাই আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, সেটাই আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, সেটাই আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ, এবং পুরো বাক্যটার আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলি। ওকে, তাহলে ইফ হি হেল্পস আস উই শেল উইন, যদি সে হেল্প করে তবে আমরা জিতব। নেক্সট ওয়ান, অল অফ দ্য ফলোইং সেন্টেন্সেস আর কম্পাউন্ড এক্সেপ্ট, প্রশ্নটা খুব ভালো প্যাসেজ, এটা না বুঝলে সমস্যা, এই জন্য প্রশ্ন বুঝতে হবে উত্তর করার আগে ভালো করে। বলছে কোন বাক্যটা অল অফ দ্য ফলোইং সেন্টেন্স আর কম্পাউন্ড, সবগুলো বাক্যই কম্পাউন্ড, কোনটা ছাড়া? তার মানে কম্পাউন্ড সেন্টেন্স না কোনটা আমাদের উত্তর। তাহলে হি ওয়াজ ইল দেয়ারফর হি কুড নট কাম, অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স। হি মাস্ট রিটার্ন দ্য গুডস অর, অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স। স্পিক দ্য ট্রুথ অ্যান্ড আই শেল পার্ডন ইউ, অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স। তার মানে উত্তর এটাই হওয়া উচিত, এটা কমপ্লেক্স সেন্টেন্স। আই অফেন্ডেড হিম অ্যাজ হি ডিড দিস, যেহেতু সেটা করছে ফলে আমি তার অফেন্ড করছি, এটা কমপ্লেক্স সেন্টেন্স, 3 নাম্বারটা। দেন ডু অর ডাই, দেখেন খুব সিম্পল। আমি বলছিলাম কম্পাউন্ড হওয়ার জন্য বা কমপ্লেক্স হওয়ার জন্য বাক্য বড় হইতে হয় না, ছোট হইলেও হইতে পারে কম্পাউন্ড। আবার সিম্পল বাণী বাক্য ছোট হইবে বিষয়টা এরকম না। ডু অর ডাই, দেখেন অর দিয়ে দুই পাশে দুটো বাক্য আছে,
ভার্ব আছে, যদি একটা বাক্য বোঝায়, ডাই দিয়ে একটা বাক্য বোঝায়, স্বাধীন বাক্য। করেঙ্গে এ মরেঙ্গে, হ্যাঁ, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন আকারে আমরা পড়ে থাকি, অবশ্যই এটা কম্পাউন্ড সেন্টেন্স, ডু অর ডাই। দেন হি ইজ পুয়ার বাট অনেস্ট, বাক্যটা কেমন টাইপের বাক্য? ও দ্য সিম্পল সেন্টেন্স ইজ, মানে এই বাক্যটা কম্পাউন্ড আকারে আছে, ওনারা বলছে এটা সিম্পল কি, সে গরিব কিন্তু সৎ। অর্থের থিম কিন্তু ঠিক রাখতে হবে, আমরা যদি সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড যেটাই বানাই, মূল বাক্যের মানে ঠিক রাখতে হবে। ইয়েস, বলতে হবে ইনস্পাইট অফ হিজ পভার্টি, তার দারিদ্রতা সত্ত্বেও হি ইজ অনেস্ট, সে সৎ। দেন অনেক বড় বাক্য, ভয় পাইয়েন না, মেডিকেলে আসছে, বলছে চুজ দ্য কারেক্ট কম্পাউন্ড ফর্ম, মানে একটা বাক্য দিয়ে দিছে, এটার কম্পাউন্ড ফর্ম কি, তাহলে এটা আছে কমপ্লেক্সে। তাহলে অ্যাজ হি ফিল্ড আ গ্রেট লাভ ফর দেম, যেহেতু সে ফিল করছিল অনেক ভালোবাসা তাদের জন্য, হি ব্লেসড দেম ফ্রম হার্ট, যেহেতু তাদের জন্য তার মানে কি বলা যায়, টান আছে, ভালোবাসা আছে, সে তাদের জন্য ব্লেস করছে, মানে দোয়া করছে মন থেকে। দেখেন বলছে কারেক্ট কম্পাউন্ড ফর্ম, কম্পাউন্ড লাগবে এবং কারেক্ট লাগবে, তার মানে সবগুলোতেই কম্পাউন্ড দিয়ে রাখছে ওনারা, একটু একটু ভুল রাখছে। হি ফেল্ট আ গ্রেট লাভ ফর দেম, কথাটা কিন্তু থাকতে হবে ভাই, ফর দেম কথাটা না থাকলে কিন্তু একটা অস্পষ্টতা বোঝায়, কার জন্য তার লাভ ছিল, ফলে এর এক নম্বর ভুল। বি নম্বর আসেন, হি ফেল্ট গ্রেট লাভ, না এই হি ফেল্ট এ গ্রেট লাভ লাগবে, এই কথাটা কিন্তু থাকতে হবে এখানে, এ গ্রেট লাভ, ফলে এটাও বাদ। হি ফেল্ট আ গ্রেট লাভ, ঠিক আছে, ফর দেম তাদের জন্য, এন্ড ব্লেসড দেম ফ্রম হার্ট, ঠিক আছে, তাহলে উত্তর সি। ডি নাম্বার একটু ভেজাল আছে নিশ্চয়ই, হি ফেল্ট আ গ্রেট লাভ, ঠিক আছে, ফর দেম, ঠিক আছে, এন্ড ব্লেসড, দোয়া করছে কার জন্য, ব্লেসড ফ্রম হার্ট কার জন্য করছে, ফর দেম কথাটা নাই, ফলে উত্তর আমরা সি নম্বর নিতে হচ্ছে। সহজ জিনিস, এটা খুব সহজ প্রশ্ন ছিল। ওকে ভাই, দেন 11 করেন। দেখেন সেম প্রশ্ন জাহাঙ্গীরনগরে আসছে, মেডিকেলেও আসছে, আগে জাহাঙ্গীরনগরে আসছে, তার মানে এই সূত্র ধরে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, সেটা হলো মেডিকেলের প্রশ্ন কিন্তু অন্য ইউনিভার্সিটি থেকে আসে, এবং মেডিকেলের প্রশ্নটা অন্য জায়গায় চলে আসতে পারে। হি ডাইড ইন দ্য ভিলেজ, সে মরে গেছে ওই গ্রামে, ওয়ার হি ওয়াজ বর্ন, যেখানে সে জন্মগ্রহণ করেছিল, তাহলে হি ডাইড ইন দ্য ভিলেজ ওয়ার হি ওয়াজ বর্ন, এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, এবং এটা কিন্তু যদি আলাদা করে কোন ক্লজ বলতে বলি, তাহলে এই দা ভিলেজরে মডিফাই করছে বিধায় এটা অ্যাজরিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো না এখানে। এবং ইন দ্য ভিলেজ আলাদা কথা বললে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো এটারে। আচ্ছা, আমাদের কথা হলো ভাই এই বাক্যটারে সিম্পল করতে বলছে, কমপ্লেক্স আকারে আছে, তাহলে আমরা হি ডাইড ইন হিজ ভিলেজ বাক্যটা কারেক্ট। তবে আরেকটু আমরা বলতে পারি হি ডাইড ইন হিজ নেটিভ ভিলেজ বললে মনে হয় আরেকটু ভালো হয়, ইফ আই এম নট রং। কারণটা কি, দেখেন হি ডাইড ওয়ার হি ওয়াজ বর্ন, হি ডাইড ইন দ্য ভিলেজ, মানে কথাটা আরেকটু জোর দিছে, এই বাক্যটা ভুল না, মানে এক নম্বরটা ভুল বলা যাবে না, তবে এক নম্বর হচ্ছে আরো শক্ত, সি নাম্বারটা দেখেন তো, বাকি বলছে হি ডাইড, সে মরে গেছে, ইন দ্য ভিলেজ ওই গ্রামে, নির্দিষ্ট করে দিছে সে ওই গ্রামে মানে মরছে যেখানে সে জন্মগ্রহণ করছে, তাহলে হি ডাইড ইন দ্য হিজ ভিলেজ, সে তার গ্রামে জন্মগ্রহণ গ্রামে মরছে, আর হি ডাইড ইন হিজ নেটিভ ভিলেজ, সে তার নিজের গ্রামে মরছে, দুটাই কারেক্ট, বাট বেসিক ক্লোজ কিন্তু এটা বাক্যের এমফাসিস অনুযায়ী। ওকে, তবে অবশ্যই সি নাম্বার না থাকলে আমরা এই নাম্বারটা দিলে কারেক্ট হতো 100%। দেন ইট উইল দ্য কারেক্ট ট্রান্সফরমেশন অফ হেলথ ইজ ওয়েলথ, এটা সিম্বলে আছে, কমপ্লেক্স বানাইতে বলছে, দেখেন ডিউসি রেডি আসছে, তাহলে হেলথ ইজ ওয়েলথ, যেটা স্বাস্থ্য সেটাই আমাদের সম্পদ, তাহলে উত্তর হবে ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। দেন সিলেক্ট দ্য রাইট কম্পাউন্ড সেন্টেন্স অফ দ্য সেন্টেন্স, 38তম বিশেষ পরীক্ষা আসে, দেখেন দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, এটা একটা কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স আকার আছে, কম্পাউন্ড বানাইতে বলছে, বানান। আরে ভাই যদিও সে গরিব তবুও সে সৎ, খুব সহজ জিনিস, যদিও সে গরিব তবুও সে সৎ, উত্তর আপনি অবশ্যই বলবেন হি ইজ পুয়ার বাট অনেস্ট, এন্ড দেন হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স, জগন্নাথে আসছে, একই কথা। অলদো থাকলে আবার বাট লিখতে হয় না, নিশ্চয় জানেন, অলদো অর্থই তো বাটের মতো অর্থ দেয়, ফলে অলদো থাকলে বাট লাগবে না, কিন্তু অলদো থাকলে সো কিছুই লাগবে না, তো লিখতে হবে অলদো হি ইজ পুয়ার, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট, সে সৎ। And this question says give the simple form of the sentence study well or you will fail, ভালো করে পড়ো অথবা তুমি ফেল করবে, অন্যথা ফেল করবা, এটা আছে কম্পাউন্ড আকারে, বলছে সিম্বল বানাইতে বলছে, বানান। ইয়েস, অর্থ ঠিক রাইখা সিম্বল বানাইতে হবে, উত্তরে আমরা বি নাম্বার পাবো, কারণ বি নাম্বারে প্রথমে উত্তর বলছে ভালো করে পড়ো অন্যথায় তুমি ফেল করবা, তাহলে এই থিমটা রেখে সিম্পল বানাইতে হবে, মানে ফাইনাইট ভার্ব একটাই থাকবে, ইন কেস অফ ইউর নট স্টাডিং ওয়েল ইউ উইল ফেল, তুমি যদি কঠোর করে পড়াশোনা না করো তুমি ফেল করো, যদি তুমি না করো তার মানে তুমি করতেও পারো, এটা বোঝাচ্ছে। তাহলে ইন কেস অফ ইউর নট স্টাডিং ওয়েল, ভালো করে পড়াশোনা না করার কারণে ইউ উইল ফেল, তুমি ফেল করবা।
ওকে, আশা করি আমার সাথে যে প্র্যাকটিসগুলো আপনারা করেছেন এগুলো সব বুঝতে পেরেছেন এবং প্র্যাকটিস ক্লাসটা ভাল লাগছে, মজা লাগছে, সহজ লাগছে এবং আপনার এখন কাজ হবে প্লিজ, এবং অবশ্যই এটা করবেন। আপনার হাতে যেই বই থাকুক না কেন ওই বই ধরে প্র্যাকটিস করবেন, দেখবেন আপনি খুব সহজে সবগুলো প্র্যাকটিস করে ফেলতে পারছেন এবং আমার কথাগুলো আপনি প্র্যাকটিস করার সময় কানে ভাসবে ইনশাআল্লাহ। আমাকে তখন নিশ্চয় দোয়া রাখবেন। শুভকামনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।